স্বাগত ডিজি বাংলার দিনের খবরে। সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। সীমান্তে তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রযুক্তি ব্যবহারে দেশে কৃষি উৎপাদন বেড়েছে। এমএফএস জালিয়াতির ক্ষতিপূরণ দাবি। হাইটেক পার্কে তৈরি হচ্ছে কিডনি ডায়ালাইসিস মেশিন। নতুন বছরে 3টি ফোল্ডেবল ফোন আনবে স্যামসাং। তৃতীয় প্রান্তিকে 12.5 কোটি পরিধানযোগ্য ডিভাইস সরবরাহ। কর্মীদের তোপের মুখে গুগল এবং সফল হওয়ার পথে চীনের চাঁদ মিশন। যাচ্ছি বিস্তারিত খবরে। সীমান্তে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সীমান্তে অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশকে তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীরুত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির 95তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে দেয়া ভাষণে এই নির্দেশ দেন তিনি। আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। কাজেই আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে, সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম দেওয়ার মধ্য দিয়ে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে 95তম রিক্রুট সৈনিকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে 95তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ খোকন মোল্লার হাতে ক্রেস্ট তুলে দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। প্রযুক্তি ব্যবহারে দেশে কৃষি উৎপাদন বেড়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এআই, আইওটি, রোবোটিক্স ও বিগ ডেটার মতো প্রযুক্তি ব্যবহার করায় দেশে কৃষি উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। যেখানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে ডিসরাপটিভ টেকনোলজিস গুলো আছে, ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, এই জায়গাগুলো কিন্তু আমরা প্রয়োগ করছি আমাদের কৃষি ক্ষেত্রে। মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য এরিয়েশন, আমাদের মাছের খাবার যেন অতিরিক্ত না হয়, আবার মাছের খাবার যেন নষ্ট না হয়, আবার কোন সময়ে অক্সিজেনের পরিমাণটা পানিতে অথবা মাটিতে কতখানি আছে, এই সবগুলোই কিন্তু এখন ইন্টারনেট অফ থিংস যেই সেন্সর বেসড যে ডিভাইস গুলো আছে, সেই ডিজিটাল ডিভাইস গুলো থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিন্তু আমাদের শস্য এবং মৎস্য উৎপাদন বহু গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। তো এই সকল বিষয়গুলোতে কিন্তু প্রয়োজন আমাদের গবেষণা এবং উদ্ভাবন। শনিবার অনলাইনে আয়োজিত সেমিনার অন কোভিড-19 রেজিলিয়েন্স, রোল অফ এগ্রিকালচার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার শীর্ষক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। আমরা নতুন নতুন উদ্ভাবন দিয়ে আমাদের দেশের যে প্রয়োজন, বর্তমান এবং ভবিষ্যতের যে চাহিদা, সেটা যেন আমাদের দেশের উদ্ভাবন এবং গবেষণা থেকেই আমরা সেগুলো যেন আবিষ্কার করতে পারি, উদ্ভাবন করতে পারি। তার জন্য ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি আমরা স্থাপন করেছি আইসিটি ডিভিশনের আওতায়। সেখানে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ কৃষি বিষয়ক ছাত্র ছাত্রী আছেন, আপনারা আপনাদের যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে, যদি কোনো প্রোডাক্টের প্রোটোটাইপ থাকে, সেগুলো আপনারা সাবমিট করবেন। আমরা আইসিটি ডিভিশন এবং আমরা শিক্ষা মন্ত্রণালয় আমরা যৌথভাবে কাজ করব আপনাদের সেই উদ্ভাবনগুলোকে কিভাবে বাণিজ্যিক কাজে লাগানো যায়। ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এছাড়াও সংযুক্ত ছিলেন অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর লুৎফুল হাসান। এমএফএস জালিয়াতির ক্ষতিপূরণ দাবি। কৌশলে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকার ক্ষতিপূরণ দিতে প্রতিটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে। বিকাশের গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দ্রুত গ্রেফতার
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ ও বিকাশের আয় ব্যয়ের অডিট প্রকাশের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। প্রতিনিয়তই এই বিকাশের এক শ্রেণীর প্রতারকরা গ্রাহকদেরকে ব্যাপকভাবে হয়রানি করে যাচ্ছে, গ্রাহকদের অর্থ হাতিয়ে নিচ্ছে, কিন্তু এই গ্রাহকরা কোনোভাবেই প্রতিকার পাচ্ছে না। এমনকি গ্রাহকদের কাছ থেকে হাতে নেওয়া অর্থ কোনো গ্রাহক ফেরত পেয়েছে এরকম নজির আমরা দেখি। আপনি দেখবেন বিকাশ সাথে যোগাযোগ করে তাদের ওখানেও দৈনিক প্রায় শতাধিক অভিযোগ জমা হচ্ছে তাদের ভাষা অনুযায়ী, এবং সাইবার ক্রাইম ইউনিটে কিন্তু অসংখ্য অভিযোগ জমা হচ্ছে, কিন্তু প্রতিকার পাচ্ছে কয়জন? আমরা চাই বিকাশ এটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক, যেহেতু তাদের এখানে তারাও অন্তর্ভুক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি, আমরা চাই না কোনোভাবে এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হোক। ব্র্যাকের প্রতারক চক্রের কাছে কোটি টাকার গ্রাহক ঝুঁকিতে থাকবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন। বিকাশ এমন একটা বিকাশমান নন ব্যাংক ট্রানজিশন, এটার সঙ্গে বাংলাদেশের একদম প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত বলা হচ্ছে যে 5 কোটি গ্রাহক তারা এর সঙ্গে যুক্ত হয়ে আছে। ফলে তাদের সুরক্ষা, তাদের গোপনীয়তা, তাদের যে কোনো ধরনের ঝুঁকি, সে বিষয় নিয়ে আমাদের উদ্বেগ থাকাটা খুবই স্বাভাবিক, এবং সেটা শুধু আমাদের নয়, আমাদের রাষ্ট্রীয় প্রশাসনেও সতর্কমূলক হয়ে এই উদ্বেগটা প্রকাশ করা উচিত ছিল। আর 5 কোটি গ্রাহকের ঝুঁকির মধ্যে ফেলে রাষ্ট্র তো নিরাপদে থাকতে পারে না, নিশ্চিন্ত থাকতে পারে না। এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক লতিফ রানা, সাইফুল ইসলাম, মুকুল ইসলাম সহ আরও কয়েকজন ভুক্তভোগী গ্রাহক তাদের অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহিদা বেগম, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল ইসলাম বুলু। হাইটেক পার্কে তৈরি হচ্ছে কিডনি ডায়ালাসিস মেশিন। এবার দেশের মাটিতেই তৈরি হচ্ছে কিডনি ডায়ালাসিস মেশিন। গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই মেশিন সংযোজন শুরু হয়েছে। সংযোজন করছে সোনার বাংলা ফাউন্ডেশন। শনিবার প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত এই ডায়ালাসিস মেশিন ডাক্তার মিলন পরিষদের কাছে হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এই কার্যক্রমের উদ্বোধন করেন। সোনার বাংলা ফাউন্ডেশনের মোহাম্মদ ওয়াহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও ডাক্তার মিলন পরিষদের কোষাধ্যক্ষ ইকরাম আহমেদ, এসবিএফ বাংলাদেশের গ্লোবাল অ্যাম্বাসেডর ও সঙ্গীত শিল্পী এসআই টুটুল এবং সদস্য সচিব সাজ্জাদ রাশেদ। অনুষ্ঠানে জানানো হয়, এসবিএফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে 2 সদস্যের একটি টেকনিক্যাল টিম ঘানার রাজধানী আকরা সফরে যাচ্ছে ডায়ালাসিস সেন্টার স্থাপন ও ডায়ালাসিস মেশিন মেরামতের উপর ট্রেনিং দিতে। নজর দিচ্ছি দেশের বাইরে। নতুন বছরে 3টি ফোল্ডেবল ফোন আনবে স্যামসাং। 2021 সালে স্যামসাং 3টি ফোল্ডেবল ডিভাইস আনবে, এটি বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে এবার ইউবিআই রিসার্চের ওএলইডি গবেষণায় একই দাবি করা হয়েছে। দ্রুতই বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন বছরে গ্যালাক্সি জেড ফোল্ড 3, জেড ফোল্ড লাইট এবং জেড ফ্লিপ 2 উন্মোচন করবে স্যামসাং। এই লক্ষ্যে তারা 2021 সালে নোট সিরিজের নতুন কোনো ফোন উন্মোচন করবে না। নতুন 3 ডিভাইসে পরবর্তী প্রজন্মের আলট্রা থিন গ্লাস ফোল্ডেবল ডিসপ্লে, ব্যাটারি সাশ্রয় এলটিপিও প্রযুক্তি ব্যবহার করা হবে। জেড ফোল্ড 3 ফোনের বিশেষত্ব থাকছে এর আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। ডিভাইসটি এস পেন সমর্থন করবে। তৃতীয় প্রান্তিকে 12.5 কোটি পরিধানযোগ্য ডিভাইস সরবরাহ। তৃতীয় প্রান্তিকে প্রায় 12.5 কোটি পরিধানযোগ্য ডিভাইস বাজারে সরবরাহ করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 35% বৃদ্ধি পেয়েছে। এই বাজারে 33% চাহিদা মিটিয়ে শীর্ষস্থানে রয়েছে অ্যাপল। এর পরের অবস্থানগুলোতে রয়েছে শাওমি, হুয়াওয়ে এবং স্যামসাং। পঞ্চম অবস্থানে যৌথভাবে রয়েছে ফিটবিট ও বোট। বাজারে তাদের শেয়ার 2.6%। সকল প্রতিষ্ঠানেরই গত বছরের তুলনায় এবার রেকর্ড সংখ্যক প্রবৃদ্ধি হয়েছে। মূলত সব ধরনের মূল্যে পণ্য পাওয়ার ফলে সকল শ্রেণীর মানুষ ডিভাইসগুলো কিনতে পারছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পরিধানযোগ্য ডিভাইসের সরবরাহ নিয়ে আইডিসির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আইডিসির তথ্য মতে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচেয়ে সফল ডিভাইস হল এয়ারপড ও অ্যাপল ওয়াচ। দ্বিতীয় অবস্থানে থাকা শাওমির
17 মিলিয়ন ডিভাইসের মধ্যে 12.8 মিলিয়ন ডিভাইসই ছিল রিস্টব্যান্ড। আর জিএসএম প্রযুক্তি প্রয়োজন না থাকায় হুয়াওয়ের ডিভাইসের জনপ্রিয়তা পেয়েছে স্বাভাবিক কারণেই। কর্মীদের তোপের মুখে গুগল। এথিক্যাল আই দলের কারিগরি সহ নেতৃত্বে থাকা টিমিট গেব্রুকে চাকরিচ্যুত করে তোপের মুখে পড়েছে গুগল। কৃষ্ণাঙ্গ এই নারী বিজ্ঞানীকে চাকরিচ্যুত করার বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে জবাব চেয়ে প্রতিবাদে নেমেছেন 1200-র বেশি গুগল কর্মী এবং 1500-র বেশি গবেষক। গুগলের বিরুদ্ধে তার গবেষণা ধামাচাপা দিয়ে প্রান্তিক কণ্ঠস্বর রোধ করতেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন গেব্রু। গবেষণা প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বৈচিত্র্য প্রচেষ্টা নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। বুধবার টুইট করে এই অভিযোগ করেছেন তিনি। এর আগে প্রতিষ্ঠানের এআই বিভাগে কর্মরত নারী ও বন্ধুদের অভ্যন্তরীণ এক গ্রুপে ইমেইলে গুগলের নেতৃত্বে পরিবর্তনের বেলায় কোনো জবাবদিহিতা নেই বলে উল্লেখ করেছিলেন গেব্রু। তবে শুক্রবার কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক মেইলে পুরো ব্যাপারটিকে পদত্যাগ হিসেবে উপস্থাপন করেছেন গুগলের এআই বিভাগের প্রধান জেফ ডিন। আর তার গবেষণা প্রতিবেদনে প্রকাশনার যোগ্য হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ডিইআই প্রোগ্রামের কাজ বন্ধ না করার অনুরোধ করেছেন তিনি। সফল হওয়ার পথে চীনের চাঁদ মিশন। আর মাত্র কয়েকটা দিন চাঁদের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরছে চীনের মহাকাশযান। আর সেটি সফল হলে চাঁদের নমুনা সংগ্রহকারী তৃতীয় দেশ হবে চীন। 60-এর দশকে যুক্তরাষ্ট্র ও 70-এর দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চাঁদের নমুনা সংগ্রহ করেছিল। গত কয়েক বছরে চীনেরও নজর পড়েছে মহাকাশের দিকে। আর তাই তো তারা চ্যাং-ই-5 নামের মহাকাশযান চাঁদে পাঠায়। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, গত বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় রাত 10:10 নমুনা নিয়ে চাঁদের বুক থেকে পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করেছে চীনের মহাকাশযানটি। চলতি মাসের মাঝামাঝি পৃথিবীর ভূমিতে এসে পৌঁছবে। চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে এটি অবতরণের কথা রয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।